দেখুন, আমি ভাবছিলাম যে ভোট আসা মানেই বাঙালির একজন চিরকালীন আইকন এবং তার কালোজয়ী সৃষ্টিকে নিয়ে টানাটানি। আসলে দুর্নীতি বলুন, ক্ষমতার লোভ বলুন, চাটুকারদের নির্লজ্জতা বলুন, সমালোচকদের কণ্ঠরোধ বলুন, এগুলো তো যুগে যুগে ফিরে ফিরে আসে। তাই সত্যজিৎ রায়ের চিরন্তন সৃষ্টিগুলোকে ব্যবহার করে রাজনীতির মঞ্চে সব পক্ষই বোধহয় বাঙালির মন পেতে চাইছে। আজ থেকে ৪৬ বছর আগে তৈরি হওয়া সত্যজিৎ রায়ের সেই হীরক রাজার দেশে শনিবার বাঁকুড়ার ওন্দার সভা থেকে অমিত শাহকে বলতে শুনলাম, এই যে হীরক রানী আছেন, জানেন তো হীরক রানীকে? এই হীরক রানীকে বিদায় জানানোর সময় এসে গেছে। আবার দেখুন, প্রায় ৫৭ বছর আগে সত্যজিৎ রায় তৈরি করেছিলেন গুপিগাইন বাঘাবাইন। ওই শনিবারই একই দিন বাঁকুড়ার বটজলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আসছে হাল্লার দল। হাল্লার রাজা বলে সত্যজিৎ রায় একটা সিনেমা ছিল না, সেই দিল্লির বর্গীরা আসছে। অর্থাৎ বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে দুপক্ষেরই আক্রমণের অস্ত্র সেই সত্যজিৎ রায়। আর ঘটনাচক্রে ২৩শে এপ্রিল প্রথম দফা ভোটের দিনই সত্যজিৎ রায়ের মৃত্যুদিন। তবে কি জানেন, সত্যজিতের অমোঘ সৃষ্টি সেই বাক্যটা ভেতরে ভেতরে বোধহয় সব রাজনীতিবিদেরই মনের কথা। এরা যত বেশি পড়ে তত বেশি জানে আর তত কম মানে। আর ঠিক সেই জন্যই বোধহয় এ রাজ্যে হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যায় আর দেশের ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কট্টর ডানপন্থীরা নিজেদের কবজায় নিতে চায়। তবু আমার আপনার মতো সাধারণ মানুষ ভোট দিয়ে যায় এই আশায় যে উদয়ন পণ্ডিতের পাঠশালা একদিন খুলবেই। যাই হোক, আজ শুরু করব ওপেন ফোরাম। হ্যাঁ, জহরদা অনেকক্ষণ বলতে চাইছে না। আমি দুটো ব্যাপারে স্পষ্ট করতে হবে আমার। শামীম বললেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আরপি অ্যাক্টে আছে। দি টার্ম ইউজড ইজ স্পেশাল রিভিশন। আমি জানি স্পেশাল রিভিশন, হ্যাঁ, রিভিশন অ্যান্ড স্পেশাল রিভিশন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কোথাও লেখা নেই, এক নম্বর নেই, নেই নেই স্পেশাল রিভিশন। আচ্ছা, স্পেশাল রিভিশন হলো ফার্স্ট এড, ব্যান্ডেড লাগানো। ব্যান্ডেড দিয়ে অপারেশন হয় না, এত বড় স্কেলে ওটা কখনোই ইমাজিন করা হয়নি। অতএব স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইজ সামথিং বিয়ন্ড দ্য ল। আমি বারবার বলে যাচ্ছি, ওটা একটা ব্যাপার ক্লিয়ার করে দিলাম যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কোথাও নেই। স্পেশাল রিভিশন সেকশন 21 সাবসেকশন 3 তে, এবং সেটা বলা আছে যে ওই কনস্টিটিউয়েন্সির একটি কনস্টিটিউয়েন্সির মধ্যে, এবং বলা আছে রিজনটাকে রেকর্ড করতে হবে। হ্যাঁ, রিজনস রেকর্ড করুন। এবং ছোট এলাকায় কোথাও বন্যা হয়েছে, এই হয়েছে, তার জন্য, মানে আমি বারবার বলছি ওটা একটা ফার্স্ট এড যেটা দিয়ে অপারেশন হয় না। সো দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, এই ভদ্রলোক বললেন, সায়ন্তন বললেন 2001-এর ইলেকশন। 2001-এর ইলেকশন আমি ছিলাম না, আমি 2000-এই পালিয়ে গেছি। করতে গিয়েছিল ওটা ভালো কাজ। 97, 98, 99 পরপর প্রত্যেক আমি থাকলেই ইলেকশন হচ্ছে। সেই জন্য আমি 2000 মাথায় গিলকে বললাম যে আমি পালাই। এবং আপনি জানি না, আপনি স্কুল কলেজে পড়তেন বোধহয় তখন, যাই হোক, তপন শিকদার আমাকে এসে কিন্তু নিজে এসে হ্যান্ডশেক করে গিয়েছিলেন। অর্থাৎ কেউ কখনো কিছু বলেনি। ওটা 2001টা আমার নয়, যদি কেউ পাপ করে থাকে অন্য কেউ, পরে কথা হবে। হতে পারে। আমি একটা ক্ল্যারিফিকেশন, সেটা হচ্ছে এই যে এসআইআর আর স্পেশাল রিভিশন দুটো শব্দ, এসআর আর এসআইআর, তাহলে সুপ্রিম কোর্ট কি এসআইআর কে তো অ্যালাউ করেছে? সুপ্রিম কোর্ট হ্যাজ নট গন ইনটু দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। এটা আমি লিখেছি বারবার। সুপ্রিম কোর্ট ইজ গোয়িং ওভার দি ক্রাইসিস ম্যানেজমেন্ট। ফান্ডামেন্টাল কোয়েশ্চেন এখনো যায়নি। সুপ্রিম কোর্ট তো পোস্টপোন করেনি কখনো, আরে বলেনি বাবা, এটা করতে পারবে না। হ্যাঁ বলেনি, নাও বলেনি। ফান্ডামেন্টাল ম্যাটারটা এখনো পর্যন্ত বিচারাধীন, এটা বলতে পারেন, কারণ ওটা আলটিমেট ডিসাইড হয়নি। এবং আমি আপনাকে, মানে যেহেতু একটা আইনগত বিষয় বললেন, কারণ এখনো পর্যন্ত যা অর্ডার হচ্ছে সেগুলো হচ্ছে অন্তর্বর্তীকালীন নির্দেশ, ফলে এটা রায় ডিসাইড হয়নি। এবার এই যে প্রথমে আমি বললাম না যে আপনি গোলাপকে যে নামেই ডাকুন সে কিন্তু গন্ধ ছড়াবে, আর নর্দমাকে যে নামেই ডাকুন সে কিন্তু দুর্গন্ধ ছড়াবে। এখন জাস্ট জহরবাবুর সুবিধা হবে তাতে। দেখুন, এই যে আমাদের যেমন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের এই কথা যেমন উল্লেখ নেই, স্পেশাল রিভিশনের কথা উল্লেখ আছে, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে রোল রিভিশনের ক্ষেত্রে
পূর্ণাঙ্গ শক্তি দেওয়া আছে এবং পূর্ণাঙ্গ ক্ষমতা দেওয়া আছে, এটা অস্বীকার করা যায় না, প্রথম। দ্বিতীয়, আরেকটা কথা বলি, যেটা বলাটা অত্যন্ত জরুরি, সেকশন 30-র কথা, যে আমাদের রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে সেকশন 30-তে সিভিল কোর্টের একেবারে সম্পূর্ণ বার দেওয়া আছে যে কোনোভাবেই এই যে ইনক্লুশন বা এক্সক্লুশনকে চ্যালেঞ্জ করা যায় না। দেখুন, আমি 1 মিনিট জহরবাবুর বলতে সুবিধা হবে, তার কারণ হচ্ছে, দেখুন এই পুরো বিষয়টি কেন ছড়িয়েছে আমি বললাম না, সবাই ছড়িয়েছে। দেখুন, এইটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, এক্সিকিউটিভ ওয়ার্ক। দেখুন, এই জুডিশিয়াল মাইন্ডসেট আর এক্সিকিউটিভ মাইন্ডসেট এক মাইন্ডসেট নয়, সব আপনি নিশ্চিতভাবে এটা বুঝবেন। কারণ কেন কথা বলছি সকলেই বুঝবেন, যারা শুনছেন, মানে জুডিশিয়াল মাইন্ড যারা শুনছেন, যারা এক্সিকিউটিভ মাইন্ড শুনছেন, উভয়েই এটা জানা বোঝা প্রয়োজন। তার কারণ দেখুন, এই যে ধরুন একটি পাড়ার বিডিও, মানে ব্লকের বিডিও, তিনি যে ফর্মে একজন সাধারণ মানুষের ওই যে মানে তার কাগজ থাকা না থাকা বুঝবেন, একজন জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে একজন জুডিশিয়াল অফিসার কিন্তু সেই ফর্মে বুঝবেন না। সেই জন্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে দেখবেন এই ইনক্লুশন, এক্সক্লুশন, অ্যাপিল, এইগুলো কিন্তু এক্সিকিউটিভ অথরিটির সামনে লাই করে। সেই জন্য এবং আলটিমেট সেটা অ্যাপিল করা যাবে নিশ্চিতভাবেই, এই সিইওর হাতে এই ক্ষমতা ছিল অ্যাপিলের সেকশন 20 করে, কিন্তু সেইটাকে জুডিশিয়াল অফিসারদের কেন অ্যাপয়েন্ট করতে হলো? তার কারণ ক্রাইসিস ম্যানেজমেন্ট। এই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্যই আরো আছে ব্যাপারে আছে সেকশন 24টা ভালো ছিল। আমি দুটো সাজেশন শুধু রাখবো ওয়াইডার অডিয়েন্স, সবাই তো চাইছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। একদম। 1 নম্বর হচ্ছে ফ্রিডম অফ ইলেকশনের সবচেয়ে বড় দোষটা কোথায় জানেন? দোষটা হচ্ছে আমরা একটি পোলিং বুথে সে মুসলিম এলাকায় কি ভোট হয়েছে সেটা জেনে যাই, জেনে গিয়ে তারপরে তার উপর অত্যাচার হয় বা অন্য কোনো ব্যাপারে কোনো যায়। সো আমি বরাবর বলে এসছি যে 5টি পোলিং বুথের রেজাল্ট একটা বোতাম টিপলে মিক্স করে দেওয়া যায়। এটা কোনো রাজনৈতিক দল চায় না, কারণ তাদের ডাটাবেসটা দরকার। কিন্তু এটা আমি এবার সাজেস্ট করব এই ভয়ঙ্কর ইলেকশনে, যে 5টা করে 6টা করে বুথের রেজাল্ট মিক্স আপ করে দেওয়া, ভোটের ভোটর হোক, কেউ যেন ধরতে না পারে যে দলিত পাড়ায়, মুসলমান পাড়ায় এখানে এই ঘটনাগুলো হয়েছে। বিশেষ করে যে রাজ্যে ফিয়ার ফ্যাক্টর চিরকাল দশকের পর দশক এত হাই থাকে, সেই ফিয়ার ফ্যাক্টর কমাতে অত্যন্ত জরুরি, মানুষ নির্ভয় ভোট দিতে পারবে। চমৎকার সাজেশন। আমি এবারে আরেকটা জাস্ট আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যখন এত প্রশ্ন উঠছে ইলেকশন নিয়ে, ভিভিপ্যাট যে স্লিপগুলো বেরিয়ে যাচ্ছে, যার জন্য শত শত কোটি টাকা আমরা খরচ করছি, সেই ভিভিপ্যাটগুলো প্যারালেলি কাউন্ট করুক। বাংলার ইলেকশনে 100% ভিভিপ্যাট কাউন্ট করুক, না হলে কিন্তু আমি বলছি গন্ডগোল হবে। আপনারা ভিভিপ্যাটের ছোট স্লিপগুলো কাউন্ট করুন। আমরা তো বলি পলিটিক্স ইজ অল অ্যাবাউট ন্যারেটিভ। বিজেপি ন্যারেটিভগুলো কিভাবে তৈরি করে, এই জহর সরকার হাটে হাড়ি ভেঙে দিলেন। যে ভদ্রলোক 2001-এ ছিলেনই না, ওনাকে 2000-এ রিটায়ার করেছেন, ওনার উপর চাপিয়ে দেওয়া হলো। আমি শুধু ওনার মন্তব্যই ওনার সামনে শুনুন না, আপনি শুনুন না, আপনি উত্তেজিত হচ্ছেন। আরে শুনুন না, আপনি তো অন্য বলার সময় ঢোকেন না। আপনি তো নিজেই বলেন কাউন্টার করতে গিয়ে শুনুন, জহর সরকারের বক্তব্য, জহর সরকারের সামনে টুইট করছেন। ধরা পড়ে গেছে, হাটে হাড়ি ভেঙে গেছে, এটা হচ্ছে তৃণমূলের হাটে হাড়ি ভেঙে গেছে, হাটে হাড়ি। শুনুন, আপনি একটু আগে উল্লেখ করলেন আফজাল আমানুল্লাহ, এক এক করে এটা হচ্ছে তৃণমূলের ক্যারেক্টার, চুরি ধরা পড়ে গেছে। এটা হচ্ছে তৃণমূলের ক্যারেক্টার। একই ন্যারেটিভে এই ঘুষপেটিয়া তত্ত্ব দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনাটা করলো না, জনগণনা না করেও বলে দিল মুসলমান রোহিঙ্গা আছে। আমি শুধু ওকে জিজ্ঞাসা করছি, কি মুসলমান ঢুকছি না প্লিজ। আফজাল আমানুল্লাহ রিপোর্টের কথা সায়ন্তন উল্লেখ করলেন। তো আফজাল আমানুল্লাহর সময় ঠিক সিপিএম এ রাজ্যে ভোট লুট করেছে ইত্যাদি প্রভৃতি। সেই সময় চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? আমি যদি ভুল না করে থাকি সম্ভবত টিএস কৃষ্ণমূর্তি, সেই 2004-এর লোকসভা নির্বাচনের সময় চিফ ইলেকশন কমিশনার ছিলেন। তো কেউ কি টিএস কৃষ্ণমূর্তিকে বলেছিল সিপিএম ভোট লুট করেছে বাবু তুমি ভোট চোর? কেউ কৃষ্ণমূর্তিকে বলেননি আপনি ভোট চোর, কিন্তু ভ্যানিশকে বলছে, কারণ ও বিজেপির দালালি করে ভোট চুরি করছে। পার্থক্যটা এখানেই, এই যে হাটে হাড়ি ভেঙে গেছে, এখন সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই ন্যারেটিভগুলোই তৈরি করা হয়। যেভাবে মুসলিম ঘুষপেটিয়া তত্ত্ব দিয়ে এই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, কেন জনগণ আপনাদের কিচ্ছু বলার অধিকার নেই। আপনারা সুশান্ত বাবুকে, আপনারা তারপরে রাজীব কি নাম ছিল এর আগে? রাজীব বাবু হয়েছিলেন, রাজীব সিনহা, শুধু রাজীব সিনহা রোহিঙ্গা কার মতো দেখতে হয়? আমার নামের মতো কার মতো দেখতে হয়? তৃণমূলে গেলে রোহিঙ্গা ধরা পড়বে, তৃণমূলে গেলে রোহিঙ্গা ধরা পড়বে।
করেছেন। বেশ, অন্য বেশ, কোনো বেশ, রাজ্য বেশ, মানুষের বেশ, রাজ্য বেশ, করেছেন। বেশ, আমি একটু সুযোগ পাবো? একদম। এক মিনিট আমি বলছি যে শান্তন দাকে আমি একটু বলবো, সেটা হচ্ছে আমি কোনো বাম জমানার ডান জমানার কোনো কম্পারেটিভ স্টাডিতে যাইনি। আমি শুধু বলেছিলাম যে প্রমিসগুলো বিজেপি করেছিল, সেই প্রমিস বিজেপি কটা রাখতে পেরেছে। এবার ভোট দেওয়ার আগে আমরা সেই হিসেবটা করব। যদি আপনার কাছে উত্তর থাকে নিশ্চয়ই আপনি বলবেন কোন কোন প্রমিসগুলো রেখেছে। আর অরূপদাকে একটা কথা বলবো, অরূপদার বক্তব্য আমি মিউচুয়াল একটা রেসপেক্ট আছে, মানে অসম্ভব ভালো বলেন অরূপদা, এবং আমার বিশ্বাস অরূপদার অনেক বামপন্থী বন্ধু আছে ব্যক্তিগত স্তরে। উনি দুটো জিনিস জানেন, একটা হচ্ছে যে এই যে টাকার কথা উঠলো, ফান্ডের কথা, বামপন্থী দলগুলোর মেন ফান্ডিংটা হচ্ছে যারা তাদের সব কর্মী যারা তারা চাকরি করে, ব্যবসা করে, তাদের রোজগারের একটা অংশ তারা প্রত্যেক মাসে পার্টিকে দেয়, এবং সেখান থেকে পার্টির একটা বড় ফান্ড থাকে যেখান থেকে তাদের হোল টাইম তাদের টাকা পায়। দ্বিতীয় কথা হচ্ছে গণশক্তির বিজ্ঞাপনে, মানে চাইলে তৃণমূলে বিজ্ঞাপন দিতে পারে ওখানে, কিন্তু গণশক্তি বিজেপির বয়ানটাই তৈরি করে দেয় না যে বিজেপি কী করে তার ফেস লিফট হবে, তার পলিসি কী হবে, সেটা গণশক্তি তো। কিন্তু আইপ্যাক তৃণমূল কীভাবে চলা উচিত, কি করলে তার সরকার ভালো চলবে, লোকের কাছে ভালো ইমেজ হবে, এটা আইপ্যাক করে দেয়। আমার একটাই বিনীত আপনার কাছে কথা, 2011-এ যে ম্যান্ডেট পেয়ে মাননীয় ক্ষমতায় এসেছেন, তার কয়েক বছর পর যদি আইপ্যাকের মতো কোনো সংস্থাকে মাননীয় প্রয়োজন হয়, তাহলে বুঝতে হবে যে সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক, কোথাও একটা গণ্ডগোল হয়েছে মানতে হবে। তাহলে 15 বছর সরকার চালিয়েও কেন আমার রাজ্যে একজন লেবার 350 টাকা মজুরি, কেন উড়িষ্যায় 700 টাকা, কেন কেরালায় 1200 টাকা, এই প্রশ্নগুলো আপনার কাছেই আসবে, কারণ আপনি রুলিং পার্টি। একটু যোগ করি, সেটা হচ্ছে যে বাচ্চার কেন সংশয়টা আমি বুঝতে পারলাম না। সেটা হচ্ছে 2019-এ কেন 21-এ আইপ্যাকের প্রয়োজন হলো, বা 21-এর তৃণমূলের সাফল্যের সঙ্গে আইপ্যাককে, আমি বলছি অরূপ বা অনির্বাণ আরও বেটার বলতে পারবে, 2019-এ বিজেপির সাফল্য এবং আইপ্যাক লঞ্চ করলো দিদিকে বলো, বাংলা নিজের মেয়েকে চাই, ইত্যাদি ইত্যাদি ক্যাম্পেইন, যেটা তৃণমূল বিশ্বাস করে, এ নিয়ে সমাজতাত্ত্বিকরা তো আর গবেষণা করেননি, যে তাতে কাজ হয়েছিল। দুয়ারে সরকার অসম্ভব জনপ্রিয় একটা প্রজেক্ট। তো এই কারণে প্রয়োজন কেন হয়েছিল এটা নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই। বিজেপির 18টা সিট 21-এ তৃণমূলের অনেক জেলাতে সাফল্যে বদলে গেল। এবার তাতে কতটা আইপ্যাকের কৃতিত্ব, কতটা তৃণমূল বিনা আইপ্যাক তৃণমূল দলের কৃতিত্ব, কতটা ফেসের কৃতিত্ব আমি জানি না, সেই তো সমাজতাত্ত্বিকরা বিশ্লেষণ করবে। যেহেতু উনি আমার নাম করে বিষয়টা বললেন, আমি 2 লাইনে শুধু উত্তর, সেটা হচ্ছে আমি তো বাদশাদাকে আলাদা করে কিছু বলিনি, আমি শুধু বামপন্থীদের ব্যাপারে দুটো কথা বলেছি। আমি বলেছি মরিচঝাপি, বানতলা আর বিজন সেতু। 17 জন আনন্দমার্গী সন্ন্যাসিনী খুন হয়েছিল বিজন সেতুতে, তৃণমূল সরকারের আমলেও শাস্তি হয়নি, আর 34 বছরে বামফ্রন্ট সরকারও শাস্তি দেয়নি। মরিচঝাপিতে হয়েছিল গণহত্যা, সেটা সকলেই জানে। আমি শুধু এটাতে প্রশ্ন করেছি, বিজেপি প্রমিস করেছে, বিজেপি হ্যাঁ প্রমিস করেছিল তো ডিজিটাল ইকোনমি আনবে, ডিজিটাল ইকোনমি এনেছি তো। 14 সালের আগে মোবাইলে স্ক্যান করে বাচ্চাদের কথার উত্তরে একটা কথা বলি। সায়ন্তন দা বাচ্চাদা বলার সময় একটা খুব অত্যন্ত ভালো কথা বলেছেন, চকচক করলেই শোনা হয় না। ওনার কথা সূত্র ধরে বলি যে পতাকায় লাল রং আর নামে কমিউনিস্ট থাকলেই সেটা কমিউনিস্ট হয় না, সিপিএমও হতে পারে। এবার উনি আইপ্যাক নিয়ে ওনার এত গ্রিভান্স রয়েছে ইত্যাদি ইত্যাদি। দেখুন আইপ্যাক যদি এক সেকেন্ড, আইপ্যাক বা বিভিন্ন ভোট কুশলী সংস্থা যদি এক সেকেন্ড, তাহলে এত কথা বললেনি বা কেন জানি না, বলছি কারণটাতেই আসছি। ধরুন এই ভোট কুশলী সংস্থাগুলি তারা যদি তাদের পরামর্শ দিয়ে কোনো রাজনৈতিক দল তাদের কাজকর্মের কিছু সুবিধা হয়, সেটা তাদের একান্তই তাদের সিদ্ধান্ত। মোহাম্মদ সেলিম কী কারণে হুমায়ুন কবিরের মন বুঝতে একদম বিজেপির কার্যত কেনা হোটেলে গিয়েছিলেন, এই পরামর্শ তাকে কে দিয়েছিলেন, বা সেটাকে ডিফেন্ড করতে গিয়ে যাবতীয় নীতিনৈতিকতার দায় একমাত্র সিপিএমের নয়, এটা বলবার পরামর্শ সিপিএম নেতাকে কে দিয়েছিলেন, সেটা যদি বাচ্চাদা আমাদের জানিয়ে দেন আমরা বলতে পারি। আসছি এক সেকেন্ড বাচ্চাদা। দ্বিতীয় কথা, সায়ন্তন দা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এক সেকেন্ড, যদি কেউ দিয়েও থাকেন তাতে যদি আপনাদের লাভ হয়ে থাকে কংগ্রাচুলেশন। আপনি নামটা বলুন। আপনি সিপিএম এর আপনি একজন সক্রিয় সমর্থক, সেটা আপনি বলতে পারবেন। লজিকটা তো সায়ন্তন দা একটা অত্যন্ত কার্যত যাকে বলে কনফেশন করেছেন যে আমরা কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি, মানে এই জন্য কিন্তু আমি সায়ন্তন দাকে অত্যন্ত সাধুবাদ জানাবো। এই যে কনফিডেন্স, আমরা চেষ্টা করি, পারি না বলেননি। যেমন দিল্লিতে 2500 টাকা
মহিলাদের আরে দেবেন, আপনারা তো এটা চুরি রেখে- করেন। শান্তন, আমরা তো সেটা করি না, আমরা তো নিশ্চয়ই, কথা দিয়ে শুভেন্দু কথা অধিকারী, রাখার চেষ্টা করি, যেমন ধরুন সেটা শুভেন্দু পালনও অধিকারী, করি। যেমন ধরুন পালনও শুভেন্দু করি, অধিকারী, অনেক কাজ বাকি যেমন আছে। ধরুন শুভেন্দু সরকার অধিকারী, করবে, এক যেমন দেশ ধরুন এক শুভেন্দু নির্বাচন, অধিকারী, এক দেশ যখন এক নির্বাচন। আপনি এখনো আদি বুঝতে বিজেপি, পারেনি। শান্তন দা, সরকার আপনি করবে। আদি বিজেপি, মহিলাদের বিভিন্ন 33 রকমের রং শতাংশ মেখে আসন আপনি সংরক্ষণ। আন্দোলন করে আজ অবধি কত করতে আন্দোলন পারেনি। করলেন, কালকে নেতা সরকার হয়ে গেল করবে। শুভেন্দু অধিকারী। যতক্ষণ চোর করতে বললেন পারছি না, শুভেন্দুকে, করবো তো। শুভেন্দু আরে আপনার গরু নেতা, চোর আপনি বিজেপিকে এখন বলে না। শ্রমিকরা ফেরত এসছে, আপনাকে তৃণমূলকে ফেরত গরু এনেছে। চোর বলে। আপনি যে এত রং মাখলেন লীলা বলে বিজেপিকে বলছেন। বিজেপিকে বেশ, গরু বেশ, চোর, না বলুন, যে কয়লা চোর চোর বললেন, বলে না, সে নেতা হয়ে গেল। তৃণমূলকে বলে। এখানে আচ্ছা, আমি নজরুলদা। একটা আপনি পয়েন্টে শুধু তৃণমূলকে কথা বিপদে বলবো। ফেলছেন। আপনি যে হুমায়ুনের কথা বললেন এর না, আগে উঠেছে- হুমায়ুন যখন মুর্শিদাবাদে বলেছিল আমরা 70% কেটে ভাসিয়ে দেব, তখন তারপরে তৃণমূল থেকে দলে রেখেছিল। আপনি সেই হুমায়ুনের সঙ্গে সেলিব্রেট মিটিং যদি সেই অপরাধ হুমায়ুন হয়, এত খারাপ, তাহলে তার মন বুঝতে কেন যাবে বাদশাদা? অপরাধ করেছিল। কেন যাবে? ধর্মনিরপেক্ষ সেলিম সাহেব, সেই হুমায়ুন তো খারাপ। আপনি না, তো না, বলেছেন না, খারাপ, আমি আমরা তো বলিনি। তার মন বুঝতে ভ্যালেন্টাইন ডে এর আগের দিন চলে গেলেন। না, আমি বলছি যে সেলিমের সংস্থা পরামর্শ সঙ্গে দিয়েছিল? হুমায়ুনের জোট কি আগামী পরবর্তীকালে হয়েছে? নিশ্চয়ই হয়নি। তাহলে নিশ্চয়ই মন বুঝে বুঝতে পেরেছে যেটা ভালো ভালো তার শক্তি আগে নয়। পর্যন্ত বুঝতে পারেননি যে নিশ্চয়ই বুঝতে 70 পেরেছে। বলেছিল। তার নিশ্চয়ই- আগে পর্যন্ত আচ্ছা, বুঝতেই পারেননি। বেশ, এটা তো বেশ, বেশ, নিশ্চয়ই বুঝতে পেরেছে ভালো শক্তি এখনো নয়। দুজন বক্তা চাইছিলাম। বাকি আছে, তাদের কাছে না গেলে তাদের মন খারাপ হতে পারে। নজরুলদা, আমি যে পয়েন্টটা বলছি, হ্যাঁ। এর আগে অনেক দিন হয়েছে, আজকেও কথাটা উঠেছে, হ্যাঁ। যে এই পশ্চিমবঙ্গে কে হিন্দু হোমল্যান্ড করার ব্যাপারে দেখুন, তখন বিধানসভায় 250 জন সদস্য ছিল, তার মধ্যে 25 জন ইউরোপিয়ান, তারা ভোট দিয়ে অংশ নেয়নি। সমগ্র বাংলার এমএলএরা একটা ভোট দিয়েছিলেন। তারপরে অহিন্দু প্রধান জেলাগুলোর এমএলএরা আলাদা করে ভোট দিয়েছিলেন, সেটা ওখানে বিবেচ্য নয়। হিন্দু প্রধান জেলাগুলোর, কুচবিহার তখন বাইরে ছিল, ওই জলপাইগুড়ি, দার্জিলিং, এই হাওড়া, হুগলি, কলকাতা, এই জেলাগুলোর এমএলএরা যখন ভোট দিয়েছিলেন, 54 জন পক্ষে ভোট দিয়েছিলেন, ঠিক আছে। তার মধ্যে একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন হিন্দু সভার এমএলএ। বাকি সব কংগ্রেস ছিল, আর দুজন কমিউনিস্ট ছিল। দুজন কমিউনিস্ট, জ্যোতিবাবু, রতনলাল ব্রাহ্মণ, দুজন স্বতন্ত্র, বাকিরা ছিলেন কংগ্রেস। তাহলে কংগ্রেসের এত লোক ভোট দিয়ে তারা হিন্দু হোমল্যান্ড করলো না, শ্যামাপ্রসাদ একাই ভোট দিয়ে হিন্দু হোমল্যান্ড করে দিল আমি কি একটু করে? বলবো, হ্যাঁ, হ্যাঁ, আমি একটু বলি। 250টি সিট ছিল 1946-এর ইলেকশনে। 250টি সিটের মধ্যে হিন্দু মহাসভা একটি পেয়েছিল। আমি জহরবাবুর সরকারি জুনিয়র, আমিও সরকার, উনিও সরকার, তো আমি একটুখানি মাপ চেয়ে নিচ্ছি। ব্যাপার হচ্ছে যে যেটা নজরুল সাহেব বললেন আমি একমত, এবং এটাই সত্যি যে এই যে ভোট হয়েছিল, আমার প্রেক্ষিত হচ্ছে পরিষ্কার। যারা ভোট দিয়ে পশ্চিমবঙ্গ চেয়েছিলেন তাদের মধ্যে একজনও মুসলিম ছিলেন না। আমি কোনো মুসলিমকে তার জন্য দোষী করছি না, সেই আবহ সেরামই ছিল যে হাত মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। আর ওই বাদশাদা যাদের সমর্থক, তারা বলেছিলেন পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, এটা ওদের স্লোগান, অধিকারী থিসিস অনুযায়ী। তো আমি ওইসবে যাচ্ছি না। এখন মুশকিল হচ্ছে এইসব শুনে আমরা কি করব, এইসব বলেই বা আমরা কি করব। আমার এই রাজ্য থেকে হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত লোক পালিয়ে যাচ্ছে অন্য রাজ্যে চাকরি করতে। হিন্দু হলেও চাকরি নেই, মুসলমান হলেও চাকরি নেই। না, আমার আমি একটু বলি, আমি একটু বলি, অরূপদা, আমি তোমার সুবিধা হবে, ডিস্টার্ব করছি না। না, আমার সুবিধা তো তৃণমূল কোনোদিন মানুষের সুবিধা করেনি, গত 1.5 দশক ধরে করেনি। অরূপদা প্লিজ, তৃণমূল কোনোদিন বাঙালির সুবিধা করেনি। আমি বাঙালি, অরূপদা আমাকে বলতে দাও প্লিজ, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। মুসলমান ছিল, এই যে তোমরা বলো না মিনি পাকিস্তান, মিনি পাকিস্তান, অরূপদা, মিনি পাকিস্তান, মিনি পাকিস্তান। আচ্ছা, এবার আমি একটু শেষ করি, আমাকে একটু বলতে দাও। মুসলমানদের যে প্রায় সময় শেষ হলো। তোমরা ঠিক, মিনি পাকিস্তান। প্রতিদান ভারত। আরে নজরুল বাবু বলেননি, ফিরদৌস শামীম বলেনি, ববি হাকিম তৃণমূলী বলেছে মিনি পাকিস্তান। ঠিক আছে, আমি কিন্তু এদের বিরুদ্ধে বলছি না, আমি তৃণমূলী ববি হাকিমের বিরুদ্ধে বলছি। দ্বিতীয়ত এই ভোট হচ্ছে, তুমি দাড়িভিট নিয়ে বলো, একটু আগে সাহেব যখন বললো দাড়িভিটে কোন তুমি নেতা? বয়সে বড়। তোমার অভিযোগ ছিল কোন দিদি, নেতার বিরুদ্ধে? তোমার অভিযোগ ছিল সাহেব দেবী, তুমি দিদির লোক, তোমাকে কে তুমি জেলে দিদির লোক। পুরেছিল? বড় দাঁড়া, তুমি দর্শকদের দিদির লোক, সামনে। একটু থামো। কোন নেতা? দাঁড়া, সে আজকে তোমার নেতা, সে আজকে তোমার নেতা, ঠিক। যার বিরুদ্ধে তুমি মেনে অভিযোগ নিচ্ছি, করেছিলে মেনে নিচ্ছি, চলো। দাড়িভিটের সবাই আবার বলছি। সাম্প্রদায়িক উস্কানি দিয়েছিল, সে কি তোমার নেতা? আজকে দর্শকদের তুমি জানো। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। দাঁড়া, এর পরের কথা বলছি। এখন তো বলতে হবে মেরেছিস কলসির এটাই কানা, বিজেপি, তাহলে কি প্রেম দেব এটাই না? বিজেপি, এটাই বিজেপি। এবারের কথা হচ্ছে, এই ভোট হচ্ছে প্রো মমতা অথবা নো মমতার ভোট। আপনি যদি গরু চোরকে সমর্থন করেন, আপনি যদি শাঁখা সিঁদুর দেখে দেখে শাহজাহানের ডেরায় রাত্রেবেলায় আপনার বাড়ির মা বোনেদের পৌঁছে দেওয়াকে সমর্থন করেন, ভালো লাগলে পিঠে বানাবে আরো 4 রাত ধরে,
তাহলে আপনি তৃণমূলকে সমর্থন করবেন। আর আপনি যদি চান BJP আপনার র ছেলে মন্ডল সভাপতি আপনার গঙ্গাধর পাল এই ওই রাজ্যে স্টিম ভিডিওতে বলে দিয়েছে চাকরি করবে, রেপি হয় নাই, আপনি যদি তাকে চান কনভার্ট করে আপনার দিয়েছে। মেয়ে রাত্রি 8টার পরে দেবজিৎ ঘুরে মেয়েদের বেড়াবে, রাত্রির নিরাপত্তা দেবে, 12টাতেও কুলদীপ সিং ফিরে আসবে সেনগারকে চাকরি দেবে, করে। দেবজিৎ তাহলে আপনাকে মেয়েদের বিজেপিতে নিরাপত্তা দেবে, চাইতে হবে। বিলকিস বানু বেশ, ধর্ষণ বেশ, করেছে। পুরো- দেবজিৎ দেখুন, মহিলাদের নিরাপত্তা দেবে, একদম কাছ থেকে দেখুন এখানে একদম 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 ডেসিবেল যতই উঠুক এখানে কোনো ব্যালট বক্স নেই, ইভিএমও নেই। অনেক ধন্যবাদ সবাইকে। আমি শুধু হ্যাঁ বলো বলো শেষ করবো, হ্যাঁ। কারণ আমার মক্কেল খুব মানে উল্লসিত হয়ে হ্যাঁ। হোয়াটসঅ্যাপ করেছে। হ্যাঁ। এই কিছুক্ষণ আগে ডি এর কথা হয়েছিল, হ্যাঁ। ডি এর কথা উঠলো যে সেই না ডিএ বলেছে যে 45 দিনের মধ্যে ডিএ মিটিয়ে দেবো। কিন্তু আমি শুধু একটা পূর্ব ইতিহাস হ্যাঁ। একটু মনে করিয়ে দিতে চাইবো। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় হননি, তখন তিনি বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না তার সেই শাসক দলের ক্ষমতায় থাকা কোনো নৈতিক অধিকার নেই। এই তো এইটা আবার বলার সোহেব পরে আকুতাব আমি সামনে রাজ্যে চশমা দাঁড়িয়ে এক চোখে মোদির পাওয়া। guarantee, এই এটা নজরুল মোদির চশমা এক guarantee, চোখে এটা পাওয়া নেই। মোদির guarantee, আমি মমতা চশমা এক নয়। চোখে পাওয়া। আমরা দেখতে দেবো। পাই না। জিস আমরা সরকার 7 pay commission চালু করে দেবো। বেশ, বেশ, আর আমি কাউকে এক সেকেন্ডও দেবো না। দেখুন দেখুন না শান্তন আর না হ্যাঁ শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তি করছেন তো? শাহজাহান ছিল CPM এর নেতা। আপনি করেননি? এখন ওই যে তৃণমূলের আপনি নেতা। কোনদিন করেননি? শাহজাহান ছিল CPM এর নেতা, হয়তো দেখুন তৃণমূলের নেতা। ভোট আসছে, কিন্তু এই আলোচনা আরো ব্যক্তিগত হওয়ার আগে আমি আপনাদের মনে করিয়ে দেবো, সেই দেখুন 1963 সালে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় শ্যামল মিত্র গেয়েছিলেন, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। এখন জীবন খাতায় না হোক, ভোটের খাতায় শেষ পর্যন্ত কার হিসাব নিকাশটা টিকে থাকবে আর কার কিছুই রবে না সে বলবেন আপনারা, শুধুমাত্র আপনারা। আর এসব রাজনীতির কুটকচালি পেরিয়ে দিনের শেষে দাবি থাকবে একটা অবাধ শান্তিপূর্ণ ভোটের, যে ভোটে সমস্ত মানুষ নিশ্চিন্তে নিজের ভোটটা নিজে দিতে পারবে। গণতন্ত্রে এটাই স্বাভাবিক, কিন্তু এই চূড়ান্ত স্বাভাবিক জিনিসটাই এ রাজ্যে প্রায় কঠিন হয়ে যায়। দেখা যাক আগামী বৃহস্পতিবার তেমনই কোনো স্বাভাবিক নজির সৃষ্টি হয় কিনা। নির্ভয়ে নির্বিঘ্নে সবাই ভোট দিন, নিজের গণতান্ত্রিক অধিকারটুকু প্রয়োগ করুন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।